বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু রাষ্ট্রদ্রোহের মামলায় জেল খাটছেন। বাংলাদেশ তাকে জামিন দেয়নি, আর তার জন্য গলা ফাটাচ্ছে এপার বাংলার ভারতের রিপাবলিক বাংলার মতো মিডিয়া এবং বিজেপির মতো রাজনৈতিক দলগুলি। এবার অল্টারনেটিভ মিডিয়া হিসেবে আমাদের প্রশ্ন যে আমাদের দেশেও তো এরকম অনেকেই রাষ্ট্রদ্রোহের মামলায় জেল খাটছেন। ওমর খালিদ থেকে শুরু করে স্ট্যান সামি, এরকম বিভিন্ন নাম রয়েছে। তাদের জন্য কেন কেউ গলা ফাটায় না, কেন রাস্তায় মিছিল নামে না? এই প্রশ্ন অল্টারনেটিভ মিডিয়া হিসেবে আমাদের রাখা উচিত বলে আমরা মনে করেছি, কারণ সাংবাদিকতার মূল মন্ত্রই নিরপেক্ষতা বলে আমরা মনে করি। এই নিয়ে আজকে আলোচনায় আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার রয়েছে, তাকে সরাসরি প্রশ্ন করব। পঞ্চানন, বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি গ্রেপ্তার, জেল খাটছেন। আমরা জানি যে এই রাষ্ট্রদ্রোহের মামলার আগেই কিন্তু তার উপর একটি পক্সো মামলাও রয়েছে, তো এমনিতেই তার তো জেল খাটার কথা, কিন্তু তিনি বাইরে বেহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছিলেন। তো সেই এইরকম একজন ব্যক্তির জন্য এপার বাংলাতে, ভারতবর্ষেও আমরা দেখছি মিটিং, মিছিল, আন্দোলন, প্রতিবাদের ঢেউ যাকে বলে। কিন্তু আমাদের দেশের যারা বাসিন্দা, নাগরিক, এরকম কিছু মানুষও তো জেল খাটছে রাষ্ট্রদ্রোহের মামলায়, তাদের হয়ে কথা বলার লোক নেই। আমি তোমাকে ডেটা দিচ্ছি প্রথমেই আলোচনাটা শুরু করার আগে। আমি জাস্ট একটু আগে চেক করলাম, কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ তারা 2022 সালে একটা রিপোর্ট দেয়, যে রিপোর্ট বলছে ভারতবর্ষে বর্তমানে 2022 সালের নিরিখে বলছি 3,72,000 মানুষ জেল খাটছে বিনা বিচারে 2022 সালে। এই বিরাট অংশের মানুষ, তাদের ভবিষ্যৎ কী তারা জানে না, তাদের জীবনের ভবিষ্যৎ কী তারা জানে না, তারা জেল খাটছে। তাদের বিরুদ্ধে একটা মামলা রুজু হয়েছে, কিন্তু সেই মামলা এখনও পর্যন্ত বিচারপতির কাছে পর্যন্ত যায়নি। আরেকটা ডেটা হচ্ছে এরকম, ভারতবর্ষে প্রতি 4 জন বন্দী যদি থাকেন, সেই 4 জনের মধ্যে মামলা শুরু হয়নি 3 জনের। আমি যে ইন্টারভিউটা এখন দেখছিলাম, এখানে সমদিশ ভাটিয়া ইন্টারভিউটা করেছে। ইনি হচ্ছেন বনজ্যোৎস্না লাহিড়ী, যার ইন্টারভিউটা সমদিশ করছেন। বনজ্যোৎস্না লাহিড়ী একজন বাঙালি এবং উমর খালিদ ছাত্রনেতা, তার বান্ধবী বা প্রিয়তমা বা প্রেমিকা, যা হোক বলতে পারি আমরা। তো বনজ্যোৎস্না লাহিড়ী বলছিলেন ঠিক কিভাবে বিনা বিচারে 4 বছর ধরে আজকে উমর খালিদকে আটকে রাখা হয়েছে। উমর খালিদকে আটকা রাখা হয়েছে দিল্লি দাঙ্গার উস্কানি দেওয়ার অপরাধে। উমর খালিদ সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে দিল্লি দাঙ্গায়। মিডিয়ার তো একটা ভূমিকা রয়েছে বলে মনে করি। ভূমিকা আছে, এই ক্লিপিংগুলো দেখা যাচ্ছে অর্ণব গোস্বামী কীভাবে উমর খালিদকে বলে দিচ্ছেন অ্যান্টি ন্যাশনাল, জঙ্গি ইত্যাদি। সেটা ঠিক আছে, ওর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা প্রমাণ করতে হবে। আজকে 4 বছর ধরে উমর খালিদের এগেনস্টে এখনও পর্যন্ত কোনো রকম প্রমাণ পাওয়া যায়নি, এখনও পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি। শুধুমাত্র উমর খালিদ নয়, আরও বেশ কয়েকজনকে যে গ্রেফতার করা হয়েছে, কিসের জন্য গ্রেফতার করা হয়েছে? দিল্লি দাঙ্গার জন্য। দিল্লি দাঙ্গায় যে মারা গেছে কতজন মানুষ? 53 জন মানুষ। এই 53 জন মানুষের মধ্যে প্রায় 70% মানুষই মুসলিম, এবং যা মজার ব্যাপার, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের প্রত্যেকেই মুসলিম। উমর খালিদ ছাড়াও আরও কয়েকজন আছে, গুলফিসা ফাতিমা, খালিদ সাইফ, এরকম আরও 4-5 জনের নাম আছে, সবার নাম এই মুহূর্তে আমার মনে নেই। তো তারা আজকের দিনে বিনা বিচারে জেল খাটছেন। বিনা বিচারে কেন বলছি? তার কারণ তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত ট্রায়াল শুরু করা যায়নি। যাদের নামে ট্রায়াল এখনও পর্যন্ত করা যায়নি, যে সরকার এদের এগেনস্টে ট্রায়াল শুরু করতে পারেননি। উমর খালিদ তো খুব একটা সাধারণ মানুষ নন। প্রথম কথা, তিনি ছাত্রনেতা ছিলেন, তার বক্তব্য বিরাট অংশের মানুষ ক্যাচ করত, এবং তিনি একজন পিএইচডি স্কলার। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা আমাদের দেশের প্রধানমন্ত্রীর মতো নকল ডক্টরেট পাননি, তিনি আর কয়েকদিন বাদে ডক্টরেট পেয়ে যেতেন। এই বনজ্যোৎস্না লাহিড়ী, তিনিও জেএনইউ থেকে পাস আউট। তো এরা প্রত্যেকে ভীষণ মেধাবী, ভীষণ শিক্ষিত, কিন্তু এই শিক্ষিত মগজকে ফেস করতে আমাদের দেশের সরকারের ভীষণ অসুবিধে হয়। সেটা আজকের বিজেপি শাসিত ভারতবর্ষ বলে নয়, এর আগে কংগ্রেস শাসিত সরকারেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু এইভাবে অ্যারেস্ট করার ঘটনা ঘটতো না। কিন্তু আজকের দিনে বেশি বেশি করে ঘটছে। শুধুমাত্র 4 বছর ধরে উমর খালিদ আটকে রয়েছে এরকম নয়, 7 বছর ধরে, 6 বছর ধরে বিনা বিচারে, বিনা ট্রায়ালে আটকে রয়েছে মানুষ, এরকম ঘটনা আছে। এই কিছুদিন আগে আমরা দেখলাম জিএন সাইবাবা, যার 80% শরীরটাই যার প্রতিবন্ধী, তিনি হাঁটতে পারেন না, হুইল চেয়ারে করে ঘুরে বেড়ান, তার বিরুদ্ধে জানলে অবাক লাগবে, আমি জানি না কতজন দর্শক জানেন এই ঘটনা, তাও বলছি,
তার বিরুদ্ধে মামলা হচ্ছে তিনি নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে খুনের চক্রান্ত করেছিলেন। যে প্রধানমন্ত্রীর প্রতিদিনের সিকিউরিটির মূল্য 1 কোটি টাকার বেশি। আমাদের দেশের প্রধানমন্ত্রীর সিকিউরিটি পারপাস প্রতিদিন 1 কোটি টাকার বেশি খরচ হয়, এবং আমাদের মতো সাধারণ মানুষ, গরিব খেটে খাওয়া মানুষ সেই টাকাটা ভর্তুকি দিয়ে চোকায়। তাকে খুনের ছক করেছেন একজন মানুষ যিনি কিনা 80%ই অথর্ব। আসলে সরকার, আমাদের দেশের যে সরকারই আসুক, সেটা ব্রিটিশ থেকে কংগ্রেস থেকে আজকের বিজেপি, প্রত্যেকেই বেশিরভাগ ক্ষেত্রেই এই মগজকে খুব ভয় পেয়েছেন। যে মগজ হয়তো তাদের বিরোধীদের কথা বলে, হয়তো সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলে। শুধুমাত্র জিএন সাইবাবা নয়, উমর খালিদ নয়, আরও এরকম অনেক নাম আছে, স্ট্যান স্বামী, ভ্যারভারা রাও, তারা ভীমা কোরেগাঁও মামলা 2018 থেকে 2024 সাল পর্যন্ত বিনা ট্রায়ালে আটকে রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি সংখ্যালঘু ইস্যু হয় বাংলাদেশে, চিন্ময় কৃষ্ণপ্রভু সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব যদি করে থাকেন, ভারতবর্ষে তো তাহলে এরা সংখ্যালঘুদের প্রতিনিধি, বেশিরভাগই সংখ্যালঘু। আজ স্ট্যান স্বামী কিন্তু খ্রিস্টান, তো একজন খ্রিস্টান স্ট্যান স্বামীকে আটকে রাখলো পুলিশ, এবং তিনি পার্কিনসন রোগে আক্রান্ত, তিনি 70 মানুষ, একজন বয়স্ক মানুষ, তাকে আটকে রেখেছিল, এবং পার্কিনসন রোগে তিনি মুখ দিয়ে জল খেতে পারেন না বলে তাকে স্ট্র ব্যবহার করতে হয়। এই সরকারের পুলিশ, এই মানে কেন্দ্রীয় সরকারের পুলিশ বা রাষ্ট্র যাই বলো না কেন, এরা তাকে ওই স্ট্রটা পর্যন্ত দেননি। এটা আবার বলছি, শুধুমাত্র বিজেপি নয়, এই ঘটনা চারু মজুমদারের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে 70-এর দশকে ঘটেছিল। চারু মজুমদার, যিনি কিনা একজন ভীষণ রকমভাবে অ্যাজমার পেশেন্ট, সেই চারু মজুমদারকে ইনহেলার পর্যন্ত ব্যবহার করতে দেয়নি কলকাতা পুলিশ। সিদ্ধার্থ শঙ্কর রায় পরিচালিত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, তারা কিন্তু দেয়নি। সুতরাং এই বিজেপি, নরেন্দ্র মোদী, আমার বক্তব্য মানে যদি মানে আমার বক্তব্য জানতে চাও, আমার পার্সোনালি মনে হয় এইটা না কোনো বিজেপি, কংগ্রেস, তৃণমূল, সিপিএম হয় না। যে আসে ক্ষমতায় সে হয় রাবণ, যে বিখ্যাত শব্দবন্ধ আমাদের, একদমই তাই। আমাদের মা কাকিমারা যেরকম বাড়িতে বলে, এখানেও একই ঘটনা। বাংলাদেশের ক্ষেত্রে তুমি যাদেরকে নিয়ে মাতামাতিটা করছো, আন্দোলন করছো, তারাই আজকের দিনে মানে তারা তো ডেফিনেটলি তার রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে, এবং তুমি তোমার নিজের দেশে মানুষকে বিচার দিতে পারছো না, ট্রায়ালে বন্দি থাকছে মানুষ, বিচারপতিরা কী নিয়ে এনগেজ? ধর্মতলায় বিজেপি সভা করতে পারবে কি পারবে না, সেই মামলা যদি হয় 3 দিনের মধ্যে তার ফয়সালা হয়ে যায়, রিপোর্টও চলে আসে। বিজেপি শুধু না, যে কোনো বিরোধী দল। প্রথম কথা যে সরকারের গাফিলতি, আমাদের রাজ্য সরকারের সে ধর্মতলায় কেন সভা করতে দেবে না, এটা অবশ্যই বড় প্রশ্ন। আবার এটাও ঠিক যে মানুষ, সাধারণ মানুষ বিনা বিচারে, বিনা ট্রায়ালে আটকে রয়েছেন জেলে, শুধুমাত্র কোর্টের সময় নেই বলে, সেই কোর্ট সময় বার করছে ধর্মতলা একটা সভা হবে কিনা সেটা জানানোর জন্য। এই প্রসঙ্গে একটা কথা আমার বলতে খুবই ইচ্ছে করছে, সেটাই বলবো, কারণ সুপ্রিম কোর্টে আজকে মামলা ছিল 26,000 চাকরি বাতিলের, সেটা আবার পিছিয়ে গেছে 15 জানুয়ারি, ফের শুনানি হবে। তো মানুষের চাকরি মানে অনেকটা জীবন মরণের ব্যাপার, তার জীবন জীবিকা যেটা থেকে নির্বাহ হয় সেটা ঝুলছে, সেই মামলা বারবার পিছিয়ে যাচ্ছে মামলার শুনানি। কিন্তু এই কে কোথায় সভা করবে, কে কোথায় মিটিং করবে, শ্যামবাজারে বিজেপি মঞ্চ বাঁধতে পারবে কিনা, আরজি করের সামনে সিপিএম মঞ্চ বাঁধতে পারবে কিনা, এই নিয়ে যদি একটা মামলা হয়, আজকে সকালে মামলা হলে কালকেই তার নিষ্পত্তি হয়ে যায়। কী করে আমি জানি না, অদ্ভুতভাবে হয়ে যায়। কিন্তু এই যে রাজনৈতিকভাবে ব্যাপকভাবে প্রভাবিত, আমার তো তাই মনে হয়, ভীষণভাবে বিবাহিত, আমার তাই মনে হয়। মানে আমি জানি না, এগুলো তো মানে আমাদের দেশের সংবিধান আমাদেরকে শিখিয়েছে সুপ্রিম কোর্ট বা আইনের বিরুদ্ধে প্রশ্ন না তুলতে, এটা প্রশ্নাতীত ব্যাপার স্যাপার। কিন্তু আজকের দিনে তো তাই আমার মনে হয়। মানে বিশেষ করে গত 10-12 বছর ধরে যে বিভিন্ন রায় কেন্দ্রীয় সরকার আসার পরে, বিজেপি শাসিত সরকার আসার পরে যে রায়গুলো, সেটা মূলত তো খুব একপেশে বলেই আমার মনে হয়েছে। এবং তুমি যখন এই পুরো সব কথাটা শুরু করলে চিন্ময় প্রভুকে নিয়ে গলা ফাটাচ্ছেন যারা, খুব ভালো। দেখো, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হচ্ছে না এটা তো বলা যাবে না, ডেফিনেটলি হচ্ছে, বিরাটভাবে হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে। সার্বিক কিনা আমি জানি না, চট্টগ্রাম, রংপুর এরকম জায়গায় তো কিছু জায়গায় হচ্ছে, যাতে মদত দিচ্ছে ভারতবর্ষের সংবাদ মাধ্যম। তুমি একটি সংবাদ মাধ্যমের নাম বললে, রিপাবলিক বাংলা। আজ রিপাবলিক বাংলা টিআরপিকে ফলো করতে গিয়ে আরও বাংলার যে সংবাদ মাধ্যমগুলোকে আমরা ছোটোবেলা থেকে ভীষণভাবে লিবারাল মনে করেছিলাম, একটু চেষ্টা করেছিল নিরপেক্ষ থাকার বলে মনে করেছিলাম, তারাও আজকে সেই দলে নাম লিখিয়েছে। তো এই যে লাফালাফিটা এখানে হচ্ছে, মানে এই লাফালাফিটা যদি চিন্ময় প্রভুর জন্য হয়ে থাকে, এই চিন্ময় প্রভুর নামেও মামলা আছে। চিন্ময় প্রভুর এগেনস্টে 2রা জুন একটি মামলা হয়েছিল, সেই মামলার ফয়সালা হিসাবে 2রা জুন ইসকন বাংলাদেশ
তাকে বরখাস্ত করে সমস্ত পদ থেকে, সমস্ত রকম কীর্তন থেকে শুরু করে ইসকনের যা যা প্রোগ্রাম, সেই প্রোগ্রামে চিন্ময় প্রভু, যার আসল নাম হচ্ছে চন্দন ধর, এই চন্দন ধর কিন্তু যেতে পারবে না বলে তারা সাফ জানিয়ে দেয় ইসকন বাংলাদেশের হয়ে চারুচন্দ্র দাস, সেই বর্তমানে ইসকন বাংলাদেশের সেক্রেটারি, তিনি তার লিখিত ডকুমেন্ট রয়েছে যে তাকে বার করে দেওয়া হয়েছে। তার এগেনস্টে মামলা ছিল, এই চন্দনধর বা চিন্ময় প্রভু, তার এগেনস্টে অভিযোগটা ছিল যে তিনি একজন বাচ্চাকে, একজন 18 বছরের নিচে একজন বাচ্চা মেয়ের সাথে কোনো রকম দুর্ব্যবহার করেছে এবং মানে শ্লীলতাহানির অভিযোগ ইত্যাদি ছিল, যাকে ভারতীয় আইনে, যাকে পক্সো আইনে ধরা হয়। তো যদি ভারতবর্ষের নিরিখে দেখি, যার তাহলে তো চিন্ময় প্রভুর এমনি জেল খাটার কথা। কিন্তু সেই সময় মনে রাখতে হবে 5ই আগস্ট হয়নি, বাংলাদেশে গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলন কিছুই হয়নি, শেখ হাসিনার গভর্নমেন্ট ছিল। শেখ হাসিনার গভর্নমেন্টের কারণে বাংলাদেশের সেই সময় ইসকন বহিষ্কার করলেও বাংলাদেশ সরকার কোনো স্টেপ নেয় না, এখনও তো নেয়নি। এখনও তুমি বলো না, চিন্ময় প্রভুর এগেনস্টে যে মামলাটা আছে সেটা রাষ্ট্রদ্রোহিতার মামলা, সেটা রাষ্ট্রদ্রোহিতার মামলা। পক্সো আইনে কি তাকে বলা হয়েছে কিছু? এখনও পর্যন্ত বলা হয়নি, কিন্তু এটা ফ্যাক্ট, এটা সত্যি ঘটনা ঘটেছে। সত্যি ঘটনা ঘটে বলেছে ইসকন তার এগেনস্টে রায় দিয়েছে, সুতরাং এটা তো বলাই যায়, তো ভেরিফাই করেই দিয়েছে। হ্যাঁ, লিখিত ডকুমেন্ট এটা। তো মানে এই চিন্ময়, হ্যাঁ চন্দন ধর, তিনি যে কোশ্চেনেবল নয় সেটা নয়, হ্যাঁ। তো সেটা বাংলাদেশ ডিসিশন নেবে, বাংলাদেশের সরকার আছে, আইন আদালত আছে, তারা ডিসিশন নেবে। এটা তো সত্যি কথা। এই যে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী বলছেন যে বাংলাদেশের সব কিছুকে বয়কট করে দিতে হবে, সংখ্যালঘু তাস খেলছে, ও বাংলাদেশিদেরকে নিয়ে মানুষ গালাগাল করছে, বাংলাদেশিদেরকে ডাক্তাররা চিকিৎসা করতে চাইছে না, বাংলাদেশ সম্পর্কে গরিব সাধারণ মানুষের মধ্যে যে হেট্রেড তৈরি করা হচ্ছে, মিডিয়া এবং রাজনৈতিক দল মিলে একপিশেভাবে যেটা চালাচ্ছে, দীর্ঘদিন ধরে প্রচারটা চালাচ্ছে, তাতে আলটিমেটলি সাফার করছে বাংলাদেশের সাধারণ মানুষ, ভারতবর্ষের সাধারণ মানুষ এবং কিছু ব্যবসায়ী যারা ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। আমি বলছি তোমাকে, বিরাট অংশের অন্ধ্র থেকে, আমাদের দেশের অন্ধ্রপ্রদেশ থেকে বিরাট অংশের মাছ, রায়পুর থেকে বিরাট অংশের মাছ বাংলাদেশের ঢাকা শহর বা অন্যান্য শহরে এক্সপোর্ট হয়। সেই মাছগুলো নষ্ট হচ্ছে, সেই ব্যবসা নষ্ট হচ্ছে। এবং বাংলাদেশে ভারতবর্ষের থেকে অনেক জিনিসপত্র যায়, বাংলাদেশ থেকে হয়তো আমরা কম জিনিসপত্র কিনতে পারি, কিন্তু বিরাট অংশের মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে ব্যবসা করে ওপার বাংলার জন্য, রপ্তানি করে। সেই রপ্তানিতে কিন্তু বাধা আসছে এই রাজনৈতিক কারণে। তো বয়কটের ডাক একটা ওই উন্মাদনা, এই উন্মাদনায় দিয়েই রাজনীতি হবে। এটা ধরো সামনের বিধানসভা নির্বাচন, সেখানে হয়তো বিজেপি এটা একটা তাস করবে, এটা নিয়ে একটা নতুন গিমিক তৈরি করবে। বাংলাদেশ মানে আলটিমেটলি শত্রু তো কাউকে বানাতে হবে, হ্যাঁ ইস্যু তো দরকার, শত্রু বানাতে হবে। হয় আমি নয় তুমি, এমন একটা ফরম্যাটে রাজনীতি চলে গেছে। সেই ফরম্যাটে দাঁড়িয়ে তো এখন বাংলাদেশকে যদি, এখন পাকিস্তান হচ্ছে না, পাকিস্তানকে নিয়ে আর কিছু করা যাচ্ছে না, এখন বাংলাদেশ চলো, তুমি দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে কদিন বাদে নেপালকে নিয়েও হয়ে যাবে। ভুটান, যে পৃথিবীর সব থেকে বলা হয় যে শান্তির দেশ, দ্য কান্ট্রি অফ পিস, এরকম কিছু বলা টলা হয়, তো সেই ভুটানেও কদিন বাদে শত্রু হয়ে যাবে ভারতবর্ষের। জানি না, এটা হতেই পারে। এখন মুসলিমরা শত্রু, কদিন বাদে বুদ্ধিস্টরা শত্রু হবে। এটা তো কাউকে শত্রু বানাতে হবে রাজনীতি করতে গেলে, তো হচ্ছে আর কি। কিন্তু আমার দেশের এই যা বললাম, যে ডেটাটা দিলাম, আর চমকে ওঠার মতো ডেটা, যে বলছে 3,72,000 মানুষ আজও বিনা বিচারে আটকে রয়েছে। মানে এটা তো ভয়ঙ্কর তথ্য। 2022 আরও বেড়েছে তার মানে। একদমই। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিয়ে বাংলাদেশ কি সিদ্ধান্ত নেবে সেটা বাংলাদেশের ব্যাপার, কিন্তু ভারতে যেভাবে এই যে রাষ্ট্রদ্রোহের মামলা, একের পর এক মানুষকে আটক করা হয়েছে, তারা জেল খাটছে, অনেকেরই ট্রায়ালই শুরু হয়নি, তাদের জন্য কি আমরা দুটো কথা বলবো? তাদের জন্য কি কোনো আন্দোলন, প্রতিবাদ হবে? সেটা দেশের সচেতন নাগরিক, তারা সিদ্ধান্ত নেবে, তারাই কি পদক্ষেপ নেবে সেটা তাদের ব্যাপার। আমরা শুধুই প্রশ্ন করতে পারি। দেখতে থাকুন হাউ, দ্য অল্টারনেটিভ মিডিয়া। থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাউ।